আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে জ্যামিতির 3 নম্বর জ্যামিতির 4 নম্বর ক্লাস, কিন্তু ত্রিভুজের 3 নম্বর ক্লাস করব। গত ক্লাসে আমরা সমবাহু ত্রিভুজের আগ পর্যন্ত করছিলাম। আমি আপনাদের সমবাহু ত্রিভুজের সূত্র এবং সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজের সূত্রগুলো দেখতে বলছিলাম। সবাই কি দেখছিলেন? ওকে, তাহলে আসি। সমবাহু ত্রিভুজের ক্রাইটেরিয়াগুলো কী কী? ক্রাইটেরিয়াগুলো হচ্ছে 3টা বাহু সমান হবে, 3টা কোণ 60 ডিগ্রি করে হবে, মানে কোণগুলো সমান এবং সবগুলাই 60 ডিগ্রি করে হবে, কারণ টোটাল তো 180 মিলাইতে হবে। আবার সমবাহু ত্রিভুজের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে মধ্যমাগুলা, এই যে এডি, এই মধ্যমা, এই মধ্যমা এবং এই মধ্যমা, এই 3টা মধ্যমাও সমান সমান হবে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্রাইটেরিয়া। আচ্ছা, এখন আসি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড প্রশ্ন পরীক্ষাগুলোতে খুব বেশি আসে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আপনারা সবাই জানেন। আচ্ছা, পরিসীমা কিন্তু সবাইকে এমনিতেই পারতে হবে। পরিসীমা হচ্ছে 3a, মানে একটা সমবাহু ত্রিভুজের 3টা বাহু, প্রত্যেকটা বাহু যদি এ করে হয়, তাহলে a প্লাস এ প্লাস এ সমান সমান 3a হচ্ছে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা। আর ক্ষেত্রফল মানে হচ্ছে এখানে কতটুকু জায়গা আছে। এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার। এই সূত্রটাকে বিভিন্নভাবে প্রমাণ করা যায়, যেমন হচ্ছে বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে এটা প্রমাণ করা যায় যে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কীভাবে আসলো, ঠিক আছে। আবার এখানে মধ্যমা চিহ্ন দিয়ে একটার ক্ষেত্রফল বাইর করে ওইটার উপর দিয়েও প্রমাণ করা যায়। তো প্রমাণগুলো আমরা প্রশ্নের সমাধান করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। তা আসি, ওকে, তাহলে আসি আমরা 84 থেকে 88 নম্বর পর্যন্ত জাস্ট এই ডেফিনেশনের যে কথাগুলো আছে এগুলোর উপরেই প্রশ্ন আছে। যেমন 86 নম্বর প্রশ্নটা দেখেন। আর এইগুলো কিন্তু আসলে প্র্যাকটিক্যালি বুঝতে হবে, কারণ প্রশ্নগুলো একটু ঘুরে আসতে পারে। 86 নম্বর প্রশ্নে বলতেছে যে একটা ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি কি? তাহলে ত্রিভুজের মধ্যমা 3টা যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। এ ধরনের প্রশ্ন কিন্তু অনেকের না জানা থাকতে পারে। আবার দেখেন 85 নম্বর কি বলছে। 85 নম্বর বলছে যে শুধু পরিসীমা দেয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব? শুধু পরিসীমা দেয়া থাকলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কেন অন্য ত্রিভুজগুলো অঙ্কন করা সম্ভব না? মনে করেন এটা পরিসীমা ধরেন আছে 6 মিটার করে, 6 6 6, তাহলে হচ্ছে 18 মিটার হচ্ছে পরিসীমা থাকলে এটাকে আপনি 3 ভাগ করে প্রত্যেকটা বাহু 6 করে দিলেন। কিন্তু যদি বলতো যে 18 মিটার পরিসীমা একটা সমদ্বিবাহু ত্রিভুজের, তখন আপনি কোন কনফিউশনে পড়বেন? তখন হচ্ছে যে আপনি দুটা বাহু সমান করে দিয়ে এটা বানাবেন, কিন্তু এই সমান বাহুগুলো কত হবে আর তৃতীয় বাহুটা কত হবে এটাতে কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন, মানে এটা ফিক্সড করতে পারবেন না। তাহলে এই জন্য সমদ্বিবাহু ত্রিভুজটা ফিক্সড করা যাচ্ছে না, বাট সমবাহু ত্রিভুজটা কিন্তু আট করা যাচ্ছে। তার মানে পরিসীমা দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো এইরকম কিছু ঘুরাই ফিরে প্রশ্ন আসতে পারে, এগুলোর জন্য আপনাদের প্র্যাকটিস করা দরকার আছে। আমাদের বইয়ে যথেষ্ট প্রশ্ন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কে যেন বলছেন যে রিফাত মাহমুদ স্যার খুব ফ্রেশ লাগছে, আপনাকে ফ্রেশ লাগছে? ঘন্টার পর ঘন্টা জ্যামে থেকে এই বাসায় ঢুকলাম একটু আগে, আবার একটু পরে আবার জ্যামে কেটে আবার কয়েকশো কিলোমিটার দূরে যাইতে হবে। তো যাই হোক, আসি তাহলে সমবাহু ত্রিভুজের কোন সংক্রান্ত প্রশ্ন 3-এর খ নম্বরে 89 নম্বর প্রশ্নটা দেখেন। বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজের মধ্যমা এডি হলে বিএডি কোণের মান কত? তাহলে এখন এই ধরনের প্রশ্নগুলোতে চিত্র কিন্তু দেওয়া থাকবে না, আপনাদেরকে চিত্রটা আর্ট করে নিতে হবে। এখন চিত্রটা কিভাবে আর্ট করে নিব না, একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের এ বি সি, এই এডি হচ্ছে মধ্যমা। এখন চাইছে কি যে বিএডি কোণ মানে এই কোণটার পরিমাণ কত। তো আমরা আগে ডেফিনেশনগুলো এখানে কিন্তু কাজে লাগাইতে হবে। এখন এই যে চিত্রটা আর্ট করে নিলাম, প্রশ্নে যেভাবে বলছে এইভাবে, এই ইমাজিনেশন
পাওয়ারটা কিন্তু পরীক্ষার হলে খুব হেল্প করবে আপনাকে, যে এবিসি সমবাহু ত্রিভুজ, এডি মধ্যমা, আর বাড়ি করতে বলছে বিএডি কোণ, তার মানে এই কোণটা। তাহলে এই কোণটা আবার পুরোটাই কত ছিল? পুরোটাই ছিল 60 ডিগ্রি। কেন? কারণ সমবাহু ত্রিভুজ হিসাবে। আবার এখানে মাঝখান দিয়ে টান দেওয়ার কারণে মধ্যমা অঙ্কন করার কারণে কি হয়? মধ্যমা হচ্ছে যে শীর্ষবিন্দু এবং ভূমির মধ্যবিন্দুর যোগফলে হচ্ছে মধ্যমা, যেটা হচ্ছে যে এই শীর্ষবিন্দুটাকে কোণটাকে সমান দুইটা কোণে বিভক্ত করে সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে। তাহলে সমান দুইটা কোণে বিভক্ত করলে এই পাশে 30 ডিগ্রি হবে, এই পাশেও 30 ডিগ্রি হবে, যেহেতু 60 ডিগ্রি ছিল। তাহলে বিএডি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি বিএডি কোণ সমান সমান হাফ বিএসি কোণ। তাহলে বিএডি কোণ সমান সমান হাফ এই বিএসি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কিসের ভিত্তিতে? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হিসাবে। তাহলে বিএডি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। নেক্সট আসি 90 নম্বর অঙ্কটা, 90 নম্বর প্রশ্নটা দেখেন। বলছে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, উহার এবি ও এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত হবে? ঠিক আছে, তার মানে এই যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এইটার এবি এবং এসি বাহুকে, এই যে এবি বাহুকে এই পর্যন্ত আর এসি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করলে এইখানে যে কোণ তৈরি হয়, এই কোণ দুইটার যোগফল কত? এটা 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে। এটা খুব বেসিক প্রশ্ন। দেখেন যে এইখানে তো 60 ডিগ্রি ছিল ভেতরের দিকে, আর আমরা জানি একটা সরল রেখা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি বাদ দিলে এখানে হবে 120 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয়, একই কারণে এই কোণটা হবে 120 ডিগ্রি, আর 120 আর 120 যোগ করলে হচ্ছে 240 ডিগ্রি। তাহলে এই যে বাইরে বি এর বহিস্থ কোণ আর সি এর বহিস্থ কোণ, এই দুটো কোণ যোগ করলে 240 ডিগ্রি হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 240 ডিগ্রি। ঠিক আছে, ওকে। একজন বলছে স্যার এটা শুধু সমবাহু ত্রিভুজ না হয়ে অন্য ত্রিভুজ হতো তাহলে কি উত্তর 30 ডিগ্রি হতো? হতো না। কারণ হচ্ছে কি, যে তখন অন্য ত্রিভুজ হইতো তখন কোণের পরিমাণগুলো তো আর 60 থাকতো না, তখন কোণের পরিমাণগুলো ভিন্ন হয়ে যাইতো, তখন ওই ভিন্ন কোণের হিসাবে নতুন করে হিসাব করতে হইতো। 91 নম্বর প্রশ্ন বলছে ত্রিভুজ এবিসি এ বি কোণ ইকুয়াল টু সি কোণ। এই বি কোণ ইকুয়াল টু সি কোণ, তার মানে হচ্ছে এই দুটা কোণ সমান, দুটা কোণ সমান, দুটা বাহু সমান, এবং বিসি বাহুর উপর ডি একটি বিন্দু, এতে কোন শর্তটি হবে? চিত্রটা যেভাবে দিছে ওইভাবে নাও হতে পারে। ঠিক আছে, কীরকম দেখেন, ধরেন আছে এ বি সি, এই বি কোণটা আর এই সি কোণটা সমান, এই দুটা কোণ সমান হওয়ার কারণে এর বিপরীত বাহুগুলা এই দুটা বাহুও সমান। তাহলে এই বাহু দুটা সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায় আপাতত। এখন আসি ডি একটি বিন্দু, বিসি বাহুতে ডি একটি বিন্দু, তাহলে ডি বিন্দুটা যে মাঝখানে হইতে হবে বিষয়টা এরকম না, ডি বাহুটা একটু সাইডেও হতে পারে। ঠিক আছে, কারণ ফিক্সড তো বলা নাই। এই জিনিসগুলা ইমাজিন করতে পারতে হবে, না হলে দেখা যাবে যে আমি মাঝখানে দিচ্ছেন বাট হিসাব মিলতেছে না, যে কোনো পাশে হইতে পারে। আমি এতে কোন শর্তটি হবে? শর্ত বলতে কি এটা অপশন ধরে করতে হবে। এখন ক নম্বর অপশনে বলা আছে এসি গ্রেটার দ্যান বিসি। তাহলে দেখেন এ ডি, তাহলে এসি গ্রেটার দ্যান বিসি, এসি গ্রেটার দ্যান বিসি, তার মানে এই বাহুটার থেকে এই নিচের বাহুটা বড়। এটা হতে পারে, নাও হতে পারে, কারণ এইরকম কোনো ক্লু দেওয়া নাই। তারপরে দেখেন এসি গ্রেটার দ্যান এডি, এসি গ্রেটার দ্যান গ্রেটার দ্যান এডি, তার মানে এই এডি এর থেকে এসি বড়। কেন বড় তার লজিকটা দেখেন। সাপোজ খেয়াল করেন এই রেখাটা আর এই রেখাটা সমান। এখন আমি যদি এই রেখার ভেতরে কোনো সরলরেখা, যতগুলো সরলরেখায় অঙ্কন করি, এই সরলরেখাটা প্র্যাকটিক্যালি চিন্তা করেন ঘরের চালার মতো, তাহলে এই সরলরেখাগুলো কিন্তু এবি অথবা এসি এর থেকে বড় হবে না। এবি বা এসি এর থেকে বড় হতে গেলে এদের বাইরে চলে যাইতে হবে, বাইরে চলে গেলে তখন যদি আমি আট করি তাহলে এটা এই যে এসি এর থেকে বড় হবে। কিন্তু যেহেতু এই ডি হচ্ছে বিসি এর মধ্যে যে কোনো একটা বিন্দু, তাহলে এই এ থেকে বিতে যেতে যে সময় লাগে তার থেকে ডিতে যেতে সময় কম লাগবে। আবার এবি আর এসি যেহেতু সমান, তাহলে এসি এর থেকে এডিটা ছোট হবে। তাহলে এসি গ্রেটার দেন এডি, এটা সঠিক কথা বলতেছে, এসি বড় হবে এবং এডিটা ছোট হবে। তাহলে বি নম্বর অপশনটাই সঠিক। এবার কি বলতেছে
এ বি গ্রেটার দেন এসি, তাহলে গ নম্বর প্রশ্ন বলছে যে এ বি গ্রেটার দেন এসি, এ বি গ্রেটার দেন এসি, এ বি আর এসি এই দুটো তো সমান সমান, তাহলে এটা তো সঠিক বলতেছে না। আবার ঘ নম্বরে বলছে এসি লেস দেন এডি, মানে এডি এর থেকে ছোট, এটা তো ভুল বলতেছে কারণ এসি বড় এডি ছোট। তাহলে খ নম্বর অপশনে যে দেওয়া আছে এসি গ্রেটার দেন এডি, এটাই সঠিক। ঠিক আছে, ওকে। মিডলে বিন্দু ধরলে কোনো সমস্যা নাই, দেখেন এখানে মিডলে বিন্দু ধরলে কোনো সমস্যা নাই, এইটা ধরতে পারতাম। মানে আমি যেটা আর কি বোঝাইতে চাইলাম যে আপনারা সবসময় অনেকে সহজভাবে মিডিলটা ধরে নিয়ে সুন্দরভাবে চিত্রটা কল্পনা করতে পারেন, কিন্তু এখানে মিডিলে ধরার মতো কোনো লজিক নাই। এখানে দেওয়া আছে যে কোনোটা হইতে পারে, তার মানে আপনি এটা বাঁকা হলেও কিন্তু যা হবে, এইখানে হলেও যা হবে, এখানে হলেও তাই হবে। মানে চিন্তার ভেরিয়েশনটা দরকার, কোনো কিছু ফিক্স চিন্তা করা যাবে না, এই আর কি। ওকে, নেক্সট আসি আমরা তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্ন। এই ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্ন প্রচুর আসে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেগুলো আসে ওগুলো পারা যাবে। যেমন ধরেন 93 নম্বর প্রশ্নটা দেখেন। এসি গ্রেটার দেন বিসি, এটাও কি হতে পারে? এসি গ্রেটার দেন বিসি না, এটা হতে পারে, সরি, এসি গ্রেটার দেন বিসি এটা হতে পারে, যেমন নাও হতে পারে। কারণ কি দেখেন, যে এখানে যদি আমি এইখানে এই ত্রিভুজটা তো এইরকমও হইতে পারতো চিকন, অথবা এই ত্রিভুজটা তো এইরকম অনেক চ্যাপ্টা হইতে পারতো। তার মানে কি এই বিসি এর সাথে, মানে নিচের বাহুটার সাথে এই উপরের সাইডের দুইটার রিলেশন কি হবে, এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া নাই। জ্যামিতিতে কিন্তু এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং, যে আপনি চাইলে মনে মনে একটা ধরে নিতে পারেন না, কারণ আপনি মনে মনে যেটা ধরে নিতেছেন আরেকজনকে দিব, বা আপনি আরেকভাবে চিন্তা করেন, দেখবেন তার বিপরীতটা হওয়ারও সুযোগ আছে, তখন ওইটা কিন্তু শতভাগ সঠিক না। কিন্তু এইটা আর এইটা, এই বাহুর দুইটা সমান, কারণ প্রশ্নে বলা আছে কোণের ভিত্তিতে বিকোণ সিকোণ যেহেতু সমান, তাহলে এর বিপরীত বাহুগুলো সমান। কিন্তু এই নিচের বাহুটার সাথে সাইডের গুলার রিলেশন দেওয়া নাই। ঠিক আছে, ওকে। তাহলে আসি নেক্সটে। তিরানব্বই নম্বর প্রশ্নে বলা আছে যে একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার হয়, তাহলে √3/4a²। তাহলে এইখানে একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? যার সূত্রটা ফেললেই হয়ে যাবে এখানে। √3/4a², এই a কিন্তু a স্কোয়ার, শুধু a না, তাহলে a² মানে 4a², তার মানে √3/4 × 4 × 4, একটা 4 কেটে দিলে 4/√3, যার সূত্রটা সরাসরি ফেলে দিলে হবে। তাহলে এইরকম প্রশ্ন কয়েকটা আছে, ওই যতগুলো আছে সবগুলো এইভাবে করে নেবেন। তাহলে আমরা নতুন একটা করি, কি সেটা হচ্ছে 97 নম্বরটা দেখেন। 97 নম্বরে 95 নম্বর কে বলতেছেন? মোসাম্মদ ইতি আক্তার। আপনি তো নিজের মাথা খাটান নাই। 95 নম্বরটা দেওয়া আছে 1 বাহুর দৈর্ঘ্য 16 হলে কি হবে? এই কাহিনী একই হবে। 95 নম্বর অঙ্কটা অনেকগুলো পরীক্ষা আসছে, তো কি হয়েছে, 4-এর জায়গায় 16 বসালে হয়ে যাচ্ছে। 97 নম্বরটা দেখেন। ও আচ্ছা, এটা কি বলবো যে এখানে 93 নম্বর প্রশ্নটাতে অথৈ সাগর বলছে, স্যার এখানে কিভাবে বুঝবো যে এটা সমবাহু ত্রিভুজ হবে? ওই যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলছে না, প্রত্যেক বাহু মানে কি, সবগুলা বাহু সমান সমান, সবগুলা বাহু সমান সমান মানে তো সমবাহু, ভাষাটা তো বুঝতে হবে। 97 নম্বরে বলতেছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ঠিক আছে, পরিসীমা যখন দেওয়া আছে তখন আপনি যদি এই 4-এর জায়গায় 6² দিয়ে দেন তাহলে হবে না, কারণ পরিসীমা মানে তো এক বাহু না। এই যে এ আমরা নিতেছি, এইখানে এ মানে কি, এ মানে হচ্ছে এক বাহু। ঠিক আছে, তাহলে পরিসীমা বলার কারণে এখানে আমাদের এ এর জায়গায় নিতে হবে 6, মানে সরি, এ এর জায়গায় 6 নেওয়া যাবে না, আগে এই 6 পরিসীমাটাকে 6কে 3 দ্বারা ভাগ করে এক বাহু নিয়ে আসতে হবে, কারণ 3টা ত্রিভুজের 3 বাহু মিলে হচ্ছে 3a = হচ্ছে 6, তাহলে a = হবে 6/3, কাটাকাটি করলে হচ্ছে 2, তাহলে এক বাহুর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার দিলে তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে একটা 4 কেটে দিলে অ্যান্সার হচ্ছে √3। এই মিস্টেকগুলো অনেকে দ্রুত করতে পারেন, এটা করা যাবে না। ওকে, আসি 98 নম্বর প্রশ্ন। এই 98 নম্বর প্রশ্নের কিন্তু 44তম বিসিএসে আসছে 98 নম্বর প্রশ্নের স্টাইলে। এই প্রশ্নটা আমরা খুব ভালোভাবে একটু বুঝবো। ঠিক আছে,
আসি 98 নম্বর বলছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক একক হলে তার মধ্যমার দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য থেকে মধ্যমার দৈর্ঘ্য কীভাবে বের করে সেটা আমরা দেখব, বিস্তারিত আগে দেখব, তারপরে শর্টকাটটাও দেখব। কিন্তু এগুলো সাধারণত মনে থাকে না, যদি আপনি বেশি বেশি প্রশ্ন সমাধান করেন তখন মনে আসবে, ঠিক আছে। তাহলে এক বাহু হচ্ছে ক, তাই না? আচ্ছা, তাহলে বিষয় হচ্ছে যে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটার প্রত্যেকটা বাহু হচ্ছে ক ক ক। আর বলছে এর মধ্যমা যে আছে এই মধ্যমার দৈর্ঘ্য কত হবে, তাহলে নাম দেই এ বি সি, আর এডি হচ্ছে মধ্যমা। তাহলে এডি যদি হয় তাহলে দেখেন এখানে ক/2, এখানে ক/2, যেহেতু মধ্যমা মানে মিডল পয়েন্ট, তাহলে এটা পুরোটাই ক ছিল, অর্ধেক হয়ে গেছে। তাহলে আমরা এই যে সমকোণী ত্রিভুজ, এটাকে যদি সমকোণী ত্রিভুজ মনে করি, এই সমকোণী ত্রিভুজের যেটা লম্ব সেটা হচ্ছে আমাদের এই এডি মধ্যমা। তাহলে এই সমকোণী ত্রিভুজে নাম দিতেছি কি এডিসি সমকোণী ত্রিভুজে আমরা দিতেছি অতিভুজ স্কোয়ার মাইনাস, মানে এডি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার থেকে এই ভূমি স্কোয়ার বাদ দিব আমরা, ঠিক আছে। তার মানে ক স্কোয়ার মাইনাস ক স্কোয়ার বাই 4, তার মানে 4 ক স্কোয়ার মাইনাস শুধু ক স্কোয়ার, তার মানে হচ্ছে 3 ক স্কোয়ার ডিভাইডেড 4। এটা কি? এটা হচ্ছে আমাদের এডি স্কোয়ারের ভ্যালু, কিন্তু আমাদের তো শুধু এডি এর মান দরকার। তাহলে এডি সমান সমান হচ্ছে এটার উপর রুট ওভার হবে, রুট ওভার 3 ক স্কোয়ার ডিভাইডেড 4। তাহলে 3 ক এর উপর রুট দিলে কি হয়, √3 ক ডিভাইডেড 4 এর উপর রুট মানে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি যে এক বাহু যদি ক হয় তাহলে আমরা বলতে পারি না √3/2 ইন্টু ক, বা এই ক এর নাম দিতে পারি এক বাহু। এইখান থেকে আমরা কিন্তু শর্টকাট বানাই নিলাম যে যদি কোনো ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এক বাহু দেওয়া থাকে তার সাথে √3/2 গুণ করলে মধ্যমার দৈর্ঘ্য চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে √3/2 ক একক হচ্ছে আমাদের মধ্যমার দৈর্ঘ্য। তাহলে দেখেন 99 নম্বর প্রশ্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 হলে এর উচ্চতা কত? উচ্চতা মানে কি? উচ্চতা মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই উচ্চতা যেটা এটাই কিন্তু মধ্যমা। তাহলে এক বাহু যদি 8 হয় তাহলে আমরা কি করব, এই যে দেখেন √3/2 আছে না, এরপরে যে ক আছে ক এর জায়গায় আমরা 8 বসাই দিব। তাহলে 99 নম্বর প্রশ্নটা মামা, হ্যাঁ 99 নম্বর প্রশ্নের অ্যান্সার চলে আসবেন 4√3। 44তম বিসিএসে এরকম একটা প্রশ্ন আসছিল, ঠিক আছে। ওকে, বিস্তারিত করে দিলাম, শর্টকাটও করে দিলাম, বাকিগুলো আপনারা নিজে থেকে ট্রাই করবেন। এই যে 100 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 100 নম্বরটা আপনারা নিজে করে নেবেন। আর একবার স্যার, আরেকবার বলতে হচ্ছে কি মূল থিমটা দেখেন, সেটা হচ্ছে যে এইখানে পুরাটা কি ছিল, পুরাটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ ছিল। আমরা যখন মধ্যমা অঙ্কন করলাম তখন দুই পাশে দুটা কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজ তৈরি হওয়ার কারণে এই সমকোণী ত্রিভুজের মনে করেন অর্ধেক ত্রিভুজ ভুলে যান, বাকি অর্ধেক ত্রিভুজের অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে ক, সমবাহু ত্রিভুজের যেটা বাহু সেটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর এই সমবাহু ত্রিভুজের যেটা ভূমি ছিল সমকোণী ত্রিভুজের সেটা ভূমি, কিন্তু এটা অর্ধেকটা ভূমি, অর্ধেক জন্য ক/2। আর এটা হচ্ছে লম্ব, লম্ব কত জানি না, লম্বটাই তো আমাদের বাড়ি করতে হবে। তারপরে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করছি, জানা জিনিসগুলো তো একটু ফাস্ট করতে দিতে হবে। পিথাগোরাসের সূত্র এখন কিভাবে হলো এগুলো তো দেখানোর টাইম নেই, ঠিক আছে না। আচ্ছা, তাহলে এখন আসি যে 101 নম্বরে দেখেন বলছে যে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা 15 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, উচ্চতা পরে আগে দেখি যে আমাদের এইখানে একটা বিষয় আমরা পাইছিলাম যে √3/2 এইখানে হচ্ছে এক বাহু, মানে ক, এই এক বাহু দিলে কি হয়, এক বাহু দিলে মধ্যমা বাইর হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা ওই জিনিসটা থেকেই 101 নম্বর প্রশ্ন, যে মধ্যমা দেওয়া আছে বা মধ্যমা বা উচ্চতা দেওয়া আছে 15, সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল কত বার করবো। তাহলে আমরা এই মধ্যমার দৈর্ঘ্য এখানে আমরা পাইছিলাম √3/2 ক = 15। তাহলে ক সমান সমান 15 গুণন 2/√3। আর আমাদের যেহেতু বর্গের মান বাইর করতে, ক্ষেত্রফল বাইর করতে বলছে, তাই না। আচ্ছা, তাহলে ক এর মানটা আগে আমরা বাইর করি, ঠিক আছে। √3, এই 15 মানে হচ্ছে 5 গুণন 3। তাহলে এই 3 কে আবার 2টা √3 বানানো যায়, গুণ অবস্থায় যেহেতু আছে সবগুলো কাটাকাটি করা যায়, √3। তাহলে থাকতেছে কত, ক সমান সমান 10√3। তার মানে ক এর মানটা থাকতেছে 10√3। আচ্ছা, ক এর মান যদি 10√3 হয়
এখন আসি আমরা এখান থেকে আমরা এখন ক্ষেত্রফল নিয়ে আসবো কার, পুরা ত্রিভুজটার। তাহলে ক মানে হচ্ছে এক বাহু সমান সমান 10√3। তাহলে ক্ষেত্রফল নিয়ে আসলে √3/4 ইন্টু 10√3 স্কোয়ার, মানে এক বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে √3/4 ইন্টু 100 গুণন 3, 4 দিয়ে 100 কাটলে 25, 3 25 75, 75√3। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, যেই ত্রিভুজের লম্ব হচ্ছে 15, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 75√3। আচ্ছা, এরপর আসি নেক্সটে। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? আর এখানে একজন বলছেন যে শর্টকাটে কিভাবে কি করা যাবে, রুটের মানটা, দশমিক রুটের মানটা বাইর করা যাবে। দশমিক রুটের মান বাইর করার জন্য তো ক্যালকুলেটর সব থেকে সহজ, আর ভেঙে ভেঙে করতে গেলে তো আপনার ওই যে বিস্তারিত নিয়মে যেটা আমরা বর্গমূলের ক্লাসে শিখছি। আর এইখানে শর্টকাট দ্রুত করার জন্য যেটা করতে হবে, অপশনের হেল্প নিতে হবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল আছে 50, তাই না? তার মানে √3/4 a স্কোয়ার সমান সমান 50। তাহলে a স্কোয়ার সমান সমান 50 গুণন 4 ডিভাইডেড √3। আচ্ছা, তাহলে 4 25 200, 200/√3। অ্যান্ড √3 মানে হচ্ছে 1.73। অ্যান্ড এর মান কত হবে? এর মান হবে এই 200-এর উপর আবার √1.73। এইটার মান বাইর করা তো রিয়েলি ডিফিকাল্ট আছে। ঠিক আছে, হ্যাঁ, 102 নম্বর। 102 নম্বর হচ্ছে কি, যে ক্ষেত্রফল 50 দেওয়া আছে, এক বাহু বাইর করতে বলছে। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা একটু ক্যালকুলেশন করি, চেষ্টা করি। সেটা হচ্ছে 1.73 দ্বারা ভাগ করলে, মানে 2-এর থেকে একটু কম, তার মানে এটা 2 দিয়ে ভাগ করলে 100 হইতো, তাহলে 100 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, আবার এটা রুট হলে 10 পয়েন্ট সামথিং হবে। তাহলে অপশনের মধ্যে থেকে দেখি, অপশনে 10.7, 10.2 দুইটা দেওয়া আছে। যাই হোক, ক আর ঘ হবে না, যেহেতু এখানে 1.73 মানে হচ্ছে যে দশমিক তুলে দিয়ে এগুলো ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লাগবে। এটা আসলে হচ্ছে কি যে মাঝামাঝি একটা মান নিয়ে কাজটা ক্যালকুলেশন করাটা সহজ। ঠিক আছে, এটা 100 থেকে দেখেন এই 0.2 এর উপর স্কোয়ার দিলে কিন্তু বেশি বাড়ে না, আর এটাতে হচ্ছে 0.73 দ্বারা ক্যালকুলেশন করলে এখানে 100-এর থেকে বেশি হবে, মানে 115 পয়েন্ট সামথিং হবে। তাহলে 115 যখন হবে, এটা তো 10.2 দিয়ে ক্যালকুলেশন করলে 104 সামথিং হইতো, কিন্তু এটা তার থেকেও বেশি। তাহলে এই জন্য 10.7 নিতে হবে। এখন আপনারা যদি বলেন এক্স্যাক্টলি মানটা, এক্স্যাক্টলি শর্টকাট টেকনিক দেন, এটা হয় না। ঠিক আছে, কারণ হচ্ছে কি যে এখানে দশমিক মানটা অনেক বড়, আপনার জাস্ট হিসাবের সুবিধার্থে 1 ঘর বা 2 ঘর পর্যন্ত নিতে হয়। ঠিক আছে, ওকে আসি তাহলে 103 নাম্বার। এখন সমবাহু ত্রিভুজের বাকি বিষয়গুলো কিন্তু কাছাকাছি। এই সূত্রটাকে টার্গেট করেই মধ্যমা, পরিসীমা, ক্ষেত্রফল দিয়ে ভিন্ন ভিন্ন প্রশ্ন বানাইতে পারে। প্রত্যেকটা প্রশ্ন আপনাকে ধরে ধরে করাই দিতে হবে, বিষয়টা এরকম না, কারণ নিজে থেকেও কিছু করা যায়। ঠিক আছে, 103 নম্বর প্রশ্ন বলছে যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সেন্টিমিটার হলে উহার পরিসীমা কত? আগে এক বাহু বাইর করবেন, সেখান থেকে পরিসীমা 3 এর মান নিয়ে আসবেন, হয়ে যাবে। ঠিক আছে, তার মানে বিষয় হচ্ছে এরকম, 36√3 আছে তো, √3/4 a স্কোয়ার ইকুয়াল টু 36√3 বাদ এই 4 a স্কোয়ার আছে না, a স্কোয়ার আর এই নিচের 4টা ওই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 36 গুণন 4 এর মান হবে 36 গুণন 4, 36-এর জন্য 6, 6 দুগুণা 12, তাহলে এর মান যদি 12 হয়, তাহলে পরিসীমা 3a সমান সমান হবে 36। তাহলে এই প্রশ্নের 103-এর অ্যান্সার হচ্ছে 36। 104 দেখেন, এখানে 104 নম্বর প্রশ্ন কিন্তু আগে অলরেডি আমরা করছি। আপনারা দেখেন 104 নম্বর প্রশ্নটা সাইডে লিখে রাখেন তো, 99 আর 100 হুবহু একই প্রশ্ন। সেখানে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া থাকলে তো 9 থাকলে এক বাহু হবে 3, এক বাহু যখন 3 আসবে তাহলে তার মধ্যমা কত? উচ্চতা মানে যা, মধ্যমা মানে তা। এটা একটু আগে দেখাই দিলাম, তাহলে একটু আগে যেটা দেখা দিলাম √3/2 ইন্টু এক বাহু। ঠিক আছে, তাহলে 3√3 ডিভাইডেড 2, এটা হচ্ছে পরিসীমা থেকে মধ্যমা। এক বাহুর মান থাকলে এইভাবে ডাইরেক্ট মধ্যমা করা যায়। আর বিস্তারিত করলে কি হবে, ওই যে ক দিয়ে যে প্রশ্নটা সমাধান করলাম ওইটা। আচ্ছা, এখন আসি 105 নম্বর প্রশ্ন দেখেন।
এই 105 নম্বর প্রশ্নটা এই টাইপের প্রশ্ন প্রিলি এবং রিটেন উভয় পরীক্ষায় আসে। 105 নম্বরটা রিডিং পড়েন। বলছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? এটা আমরা বিস্তারিত করব, ঠিক আছে? তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়। তাহলে দেখেন যে এটা একটা মনে করেন একটা ভিতরে একটা ছোট ত্রিভুজ আছে, হ্যাঁ? এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে এক্স, এটাও এক্স, এটাও এক্স। আর এই ত্রিভুজটাকে বড় যখন করলাম তখন এইটার এক বাহু হচ্ছে x+2 x+2 x+2। এটার একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে কি √3/4 x²। আর বড়টার ক্ষেত্রফল কি? বড়টার ক্ষেত্রফল হচ্ছে √3/4 x+2²। তাহলে এই যে ক্ষেত্রফল, এই বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফলের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকেই তো আমরা বলতেছি 3√3, তাই না? কারণ 3√3 বর্গমিটার বেড়ে যায় বলছে। তাহলে প্রশ্ন মতে এই বড়টার ক্ষেত্রফল √3/4 x+2² মাইনাস ছোটটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 x², ঠিক আছে? আচ্ছা, এইটা ইকুয়াল টু কত প্রশ্নে দেওয়া আছে? 3√3। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিব। √3/4 x² + 2, এখানে হচ্ছে যে x² প্লাস সূত্র যে 2ab, তার মানে 4x + 4 মাইনাস √3 x²/4 ইকুয়াল টু 3√3। এখন এখানে গুণ অবস্থা আছে না, এখানে √3 আছে, এখানে √3 আছে, এখানে √3 আছে। √3 গুলোকে বাদ দিয়ে দেওয়া যায়। আর যদি আর একটু ক্যালকুলেশন করে নিতে চান তাহলে ধরেন আছে নিচে 4 কমন নেই, তাহলে এই √3 দ্বারা গুণ করে দিলে, √3 দ্বারা গুণ করার দরকার নেই, √3 দুই জায়গা থেকে কমন নিয়ে নেওয়া যায়। তাহলে থাকতেছে কত? x² + 4x + 4, আর এখানে হচ্ছে মাইনাস x²। এটার সাথে √3টা কমন নিয়ে নিলাম। এখন এই √3 আর ওই ডান পাশের √3 এই দুটা বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে এখানে আবার x² বাদ চলে যায়, ঠিক আছে? তাহলে 4 দিয়ে 3কে গুণ, আর এখানে হচ্ছে 4x + 4, এখান থেকে x4 কমন নিলে x + 1 ইকুয়াল টু 3, আর নিচে তো 4 আসেই, 4 কেটে দেওয়া যায়, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 3 - 1 = 2। তার মানে আমরা পাইলাম x এর ভ্যালুটা 2। তার মানে এই ছোট ত্রিভুজটার এক বাহু ছিল 2 আর বড় ত্রিভুজটার এক বাহু হচ্ছে 4। অ্যান্সার কি চাইছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? মানে 2 মিটার বাড়ার আগে যে বাহুটা ছিল সেই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, ঠিক আছে? এখানে আমরা কিন্তু ধরে নিয়েছিলাম, ধরি ছোট ত্রিভুজের বাহু সমান x। ছোট সমবাহু ত্রিভুজটার এক বাহু x ছিল, x এর মান হচ্ছে 2। তাহলে 105 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2। সবাই কি ক্যালকুলেশনটা বুঝতে পারছেন নাকি আরও একটু বেশি সময় দিয়ে করা লাগতো? এই বীজগণিতের এই সমীকরণ টাইপের প্রশ্নগুলোতে আমি একটু স্কিপ করার চেষ্টা করি। প্রশ্ন মতো লাইন লিখে দিলে ক্লিয়ার, কিন্তু আপনাদের জন্য একটু হেল্প করলাম। 106 নম্বর প্রশ্নটা দেখেন। 106 এবং 107 হুবহু একই টাইপের প্রশ্ন। এই যে রিফাত মাহমুদ বলছেন ক্লিয়ার। 106 107 নম্বর প্রশ্ন হুবহু একই টাইপের প্রশ্ন, জাস্ট হচ্ছে সংখ্যা চেঞ্জ করে দিয়ে আসছে, আপনারা নিজে থেকে দেখে নেবেন। এম এ হাসান বলছেন অ্যাগেন বলতে আপনাকে আমি এই প্রশ্ন মতো লাইনটা পর্যন্ত অ্যাগেন করে দিব। সেটা হচ্ছে কি, প্রশ্নে যেটা বলছে যে এই ছোট ত্রিভুজটার একটা ক্ষেত্রফল ছিল আর বড় ত্রিভুজের প্রত্যেকটা বাহু 2 মিটার বাড়ানোর কারণে একটা নতুন ক্ষেত্রফল হলো। তাহলে ছোটটার থেকে নতুনটার ক্ষেত্রফল 3√3 মিটার বর্গমিটার বেশি মানে কি? বেশি মানে বড়টার যে ক্ষেত্রফল সেটা আমরা এখানে লিখছি, এইটা এই বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল মাইনাস করলে যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটা হচ্ছে 3√3। বাকিটা সিম্পল। ওকে, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের চ্যাপ্টার ক্লোজ করলাম। আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ এখন, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজ দেখেন, আজকে ত্রিভুজ শেষ করে দিব, হ্যাঁ, কারণ আর কত ত্রিভুজের 3টা ক্লাস নিচ্ছি, ছোট বড় যাই হয় হোক 3টা ক্লাস হয়ে যাচ্ছে, এই জন্য তো একটু টানা ক্লাস নিতেছে যাতে বেশি সময় নষ্ট না হয়। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্রাইটেরিয়াগুলো একটু দেখি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্রাইটেরিয়াগুলো হচ্ছে যে এই যে কোনো দুইটা বাহু সমান থাকবে, ঠিক আছে? দুইটা বাহু সমান এর কারণে দুইটা কোণও সমান। আর এই দুটা বাহুকে যদি আমি এ ধরি তাহলে এটা হচ্ছে সাপোজ বি, ঠিক আছে? তার মানে এটা সমান সমান বাহু আর বি হচ্ছে ভূমি বা তৃতীয় বাহু, ঠিক আছে?
আচ্ছা, তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা হবে ওই যে 2a প্লাস বি, মানে সমান সমান করা যাবে না, সবগুলা দুটা একই হবে কিন্তু আরেকটা ভিন্ন হবে। আচ্ছা, তারপর কি বলতেছে? কোনগুলা বাহুগুলো, এগুলো তো বোঝাই দিলাম। আচ্ছা, আরটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? এখানে দেখেন এ হচ্ছে ভূমি, আর সরি, এ হচ্ছে সমান সমান বাহু আর বি হচ্ছে ভূমি। তাহলে বি বাই 4, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্যার আজকে শুদ্ধি পরীক্ষা প্লিজ। শুদ্ধি পরীক্ষা কোনটা করতে বললেন? এই আগের প্রশ্নের শুদ্ধি পরীক্ষা? শুদ্ধি পরীক্ষা নিয়ে তো নিজে নিজে করতে পারবেন। যখন আমরা মান পেয়ে গেছি, তখন √3/4, 2a স্কোয়ার কাটাকাটি করলে √3, আর একটা হচ্ছে √3/4, 4a স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে এটা 4√3। এই 4√3 থেকে শুধু 3 বিয়োগ করলে 3টা √3 থাকে, শুধু √3 বিয়োগ করলে 3টা √3 থাকে। শুদ্ধি পরীক্ষা করলে তো অবশ্যই মিলবে অ্যান্সার বাইর হওয়ার পরে। ঠিক আছে, আব্দুল জলিল, আপনি আগের প্রশ্নটাতে শুদ্ধি পরীক্ষা নিজে থেকে করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আসি, এইখানে এ হচ্ছে সমান বাহু আর বি হচ্ছে ভূমি বা তৃতীয় বাহুটা, সমান বাহু বাদে। তাহলে এটা কোন? এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4, আর এটা হচ্ছে √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রশ্ন সমাধান করলে ক্লিয়ার হবে। তবে এর আগে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কোন রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসে পরীক্ষাগুলোতে, ঠিক আছে? যেমন ধরেন দেখেন 109 নম্বর প্রশ্ন দেখেন। 109 নম্বর প্রশ্ন বলছে যে ত্রিভুজ এবিসি এ কোণ 40 ডিগ্রি, বি কোণ 70 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি কোন ধরনের, কি ধরনের ত্রিভুজ? এখন এই কোণ দেখে কিভাবে বলা যায়? একটা 40 ডিগ্রি, একটা 70 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ কত হবে? ওইটাও 70 ডিগ্রি হবে। দেখেন এখানে যদি 40 ডিগ্রি হয় আর এটা যদি 70 হয়, তাহলে 70 আর 40 110, আরেকটা হবে 70। তো দুটা কোণ যখন সমান সমান হয়ে যাবে তখন এটার নাম হবে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, এই যেগুলো পারার মতো ওগুলো আমরা স্কিপ করলাম। 114 নম্বর প্রশ্ন দেখেন। 114 নম্বর প্রশ্ন বলতেছে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে যে কোণদ্বয় উৎপন্ন কোণদ্বয়কে কি বলে, মানে কোণদ্বয়ের নাম কি হবে? তারা খেয়াল করেন সিরিয়াসলি যে এটা ধরেন সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটার এই কোণটা, এটা তো অবশ্যই লেস দেন 90 এর কম, কারণ এটা তো কখনোই 90 হতে পারবে না। 90 হলে তো এটা সমকোণ হয়ে যাবে। দুইটা কোণ মিলে তো একটা সমকোণ, দুইটা সমকোণ হতে পারে না, তাই না? তাহলে এই দুইটা কোণ অবশ্যই 90 থেকে কম হবে। আমি যদি এটাকে বর্ধিত করি অথবা এটাকে বর্ধিত করি, তাহলে এই বাইরে যে কোণটা তৈরি হবে, এই ভেতরেরটা যদি 90 থেকে কম হয় তাহলে বাইরেরটা হবে 90 এর বেশি। তাহলে 90 এর যদি বেশি হয় তাহলে এটার নাম হবে স্থূলকোণ। তাহলে ভেতরেরটা হচ্ছে সূক্ষ্মকোণ আর বাইরেরটা হচ্ছে স্থূলকোণ। আশা করি সবাই ক্লিয়ার। অপশনের মধ্যে দেওয়া আছে ক নম্বর অপশনে স্থূলকোণ। কোন লজিকে বললাম? ভিতরের কোণটা 90 ডিগ্রি থেকে কম, তাহলে বাইরেরটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বেশি, কারণ দুইটা মিলে একটা সরল কোণ হতে হবে। আচ্ছা, 115 নম্বর আসে। 115 নম্বরটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বলতেছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাণ 55 ডিগ্রি হলে উহার শীর্ষ কোণের পরিমাণ কত হবে? ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাণ 55 ডিগ্রি হলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটি কোণের পরিমাণ ভূমি সংলগ্ন একটি কোণ, তাহলে হচ্ছে দেখেন এটা ভূমি সংলগ্ন, এই শীর্ষবিন্দুর বিপরীত কোণটা হচ্ছে ভূমি, এই ভূমি সংলগ্ন একটি কোণ যদি 55 হয় তাহলে অপর কোণটা 55 হবে, ঠিক আছে? এই দুটো 55 যদি 110 হয় তাহলে এটা হবে 70। উত্তর কি চাইছে? যে উহার শীর্ষ কোণের পরিমাণ কত? তাহলে এই যে দেখেন ভূমি সংলগ্ন একটি কোণ 55 হলে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অন্যটা 55 হবে। 55 মিলে 110, তাহলে 180 মিলাতে এটা 70, তার মানে এটা শীর্ষ কোণটা হবে 70 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 70 ডিগ্রি। আশা করি এগুলো সিম্পল প্রশ্ন পারবেন। দেখেন 116 নম্বর প্রশ্নটায় 44তম বিসিএস এর পিডিতে আসছে। এটা কিন্তু আমরা আমাদের বইয়ে আগে থেকেই ছিল, হুবহু কমন আসছে এই প্রশ্নটা। 116 নম্বরটা দেখেন।
এটা অন্য একটা পরীক্ষা আসা প্রশ্ন, বিসিএস এ হুবহু কমন আসছে। বলতেছে যে ত্রিভুজ এবিসি ত্রিভুজে এবি ইকুয়াল টু এসি। এই যে প্রশ্নটা দেখেন, প্রশ্নের মধ্যে কিন্তু চিত্র থাকবে না। আপনারা যখন বইয়ে সমাধান করতে যান তখন পাশে চিত্র দেখলে মনে হয় এত ইজি প্রশ্ন, আমি তো পারতেছি খুব ভালোভাবে সহজ। কিন্তু যখন আপনি প্রশ্ন আকারে বইয়ের পরীক্ষার পাবেন তখন কিন্তু কোনো চিত্র থাকবে না, তখন আপনার প্রশ্নটা পড়ে পড়ে চিত্রটা আট করতে পারতে হবে। এবিসি ত্রিভুজ, এখন এবিসি ত্রিভুজ নাম শুনে আপনার কি মনে হচ্ছে? বিভিন্ন স্টাইলের ত্রিভুজ হতে পারে। এখন বলছে কি এবি টু এসি, এই কুলো থেকে আমরা বুঝলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ। বিসি এর সমান্তরাল ইএফ রেখা এবি এবং এসি কে যথাক্রমে ইএফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখেন এই যে এবিসি ত্রিভুজ আট করার সময় আমি আট করলাম এমনভাবে যে এ বি আর এসি মানে এইটা এটা সমান সমান হয়। তারপরে কি বলতেছে যে এবি এবং বিসি এর সমান্তরাল এবি ইকুয়াল টু এসি, বিসি এর সমান্তরাল, তার মানে এই যে বিসি এই সরল রেখাটার সমান্তরাল। তাহলে সমান্তরাল আবার কি হচ্ছে যে মিডল পয়েন্ট হবে না একটু উপরে হবে না একটু নিচে হবে? বি কোণ সমান সমান 48 ডিগ্রি হলে, ঠিক আছে, বি কোণ সমান সমান 48 ডিগ্রি। তাহলে এটা যদি 48 ডিগ্রি হয়, এই সমান সমান হওয়ার কারণে এটাও তো 48 ডিগ্রি হবে। আর এই বিসি এর সমান্তরাল মানে এই যে একটা সমান্তরাল, এটার নাম কি? ইএফ না? আচ্ছা, এখন দেখেন এবি এবং এসি কে যথাক্রমে ইএফ বিন্দুতে ছেদ করে। ইএফ কিন্তু স্পেসিফিক বলা আছে, তাহলে এবি কে ই, এসি কে এফ, ইএফ বিন্দুতে ছেদ করলো এই সরল রেখাটাকে, এইটার সমান্তরাল এটা। আচ্ছা, তারপরে কি আছে? বি কোণ 48 ডিগ্রি হলে ইএএফ কোণ, ইএএফ কোণ মানে এই কোণটা পুরাটায়, আর কি এএফ ই কোণ, এএফ ই কোণ মানে এই কোণটা, এই দুটা কোণ। এখন কি বলতেছে যে কত? এখন আমরা যেহেতু ত্রিভুজের অনেকগুলো বিষয় আমরা শিখে আসছি, জাস্ট প্র্যাকটিক্যালি বলি, এই 48 আর 48 হলে 48 কত? 96। তাহলে এই দুটো 96 হলে মনে করি মাঝখানে দাগ নাই, তিনটা ত্রিভুজ, এই পুরো বড় ত্রিভুজটা এবিসি ত্রিভুজের এইটা শীর্ষকোণ না, শীর্ষকোণ কত হবে? 180 থেকে 96 বাদ দিলে হবে 84। তাহলে এই কোণটা হচ্ছে 84। এখন আসি, আপনাদের কি মনে আছে কিনা খেয়াল করেন যে একটা সমান্তরাল সরল রেখাকে অন্য একটা রেখা তির্যকভাবে ছেদ করলে তির্যক রেখার একই পাশের কোণগুলোকে অনুরূপ কোণ বলে এবং অনুরূপ কোণগুলো সমান সমান হয়। তার মানে এই যে সি কোণটা যত হবে এফ কোণটাও তত হবে। কেন? কারণ এই সরল রেখাটা হচ্ছে এখানে একই তির্যকভাবে যাচ্ছে এবং এই সমান্তরাল সরল রেখাটাকে ছেদ করতেছে। তাহলে যদি এটা এইভাবে টেন দিতাম তাহলে ওই যে আপনাদের অনুরূপ কোণ একান্তর কোণ দেখাইছিলাম, মনে আছে কি? অনেক প্রশ্ন তো করছি আমরা প্রথম ক্লাস। তাহলে এটা 48 ডিগ্রি হলে এটাও 48 ডিগ্রি হবে। তাহলে আমাদের এই কোণ আর এই কোণের যোগফল চাইছে, তার মানে 84 আর 48 যোগ করে যা হবে তাই। 8 4 12 2 হাতে করে 1 4 8 12 আর কে 13, ঠিক আছে? তাহলে 132 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 132 ডিগ্রি। এটা পারার জন্য কি কি জানা দরকার? কিছুই না, আমরা আগেই কিন্তু অলরেডি যা যা শিখে আসছি ওই জিনিসগুলো এখানে পারলে হয়ে যাবে। আগে কি কি শিখে আসছিলাম? ওই যে শিখে আসছিলাম যে সমান্তরাল সরল রেখাকে ছেদ করলে একই পাশে কোণগুলো মানে সমান সমান হয় অনুরূপ কোণগুলো, আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ সমান হলে অন্য কোণটা 180 ডিগ্রি মিলাতে যা লাগবে তাই হবে। তাহলে তো অলরেডি হয়ে গেল। আচ্ছা, এখন সমস্যাটা হতে পারে কোথায়? সমস্যাটা হতে পারে আপনি প্রশ্নটা রিডিং পড়ে পড়ে ওইটা যদি আপনি তুলতে না পারেন চিত্র আকারে, তাহলে কিন্তু আপনি এলোমেলো করে ফেলতে পারেন। অথবা ধরেন এই পাশে ই দিলেন এই পাশে এফ দিলেন, এই ভুল করলেও কিন্তু সঠিক আসবে এখানে, বাট অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এই বিষয়গুলো কেয়ারফুল থাকবেন, আশা করি এইরকম প্রশ্নের সমস্যা হবে না। ওকে, তাহলে আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজে আমরা ঢুকছিলাম। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত প্রশ্ন 117 নম্বর প্রশ্নটা দেখেন। মধ্যমা কি মিডল বিন্দুতে হয়? মধ্যমা মিডল বিন্দুতে হয়, কিন্তু এখানে মধ্যমার কোনো কথা বলা নাই। এখানে ধরেন এই রেখাটা এখানেও হতে পারে, এই রেখাটা এখানেও হতে পারে, তাহলে কিন্তু কাহিনী একই হবে, ঠিক আছে? মানে এখানে কিন্তু ফিক্সড বলা নাই যে ইএফ মধ্যবিন্দুতে ছেদ করছে, জাস্ট ছেদ করছে। মোসাম্মদ ইতি আক্তার, আমার খুব উল্টাপাল্টা লাগে। আচ্ছা, উল্টাপাল্টা লাগার জন্য আপনার জন্যই প্রশ্নটা আরেকবার রিডিং করবো। আমার দেন 116 নম্বরটা। আচ্ছা, এখানে একটা কোন পয়েন্টে উল্টাপাল্টা লাগতে পারে যে আপনি এ বি এর দিকে এখানে এফ দিয়ে দিলেন আর এসি এর দিকে ই দিয়ে দিলেন, অথবা আপনি কিছুই দিলেন না কিন্তু ভাবতে আছেন যে কী যে হবে, কোন পাশে বসাবো, কনফিউশন লাগতেছে। তাদের জন্য আরও স্পেসিফিক রিডিং পড়ার বিষয়টা দেখেন। এই প্রশ্নে যে বলছে যে এ বি সমান সমান এসি, তার মানে দুটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা ত্রিভুজটা। তারপরে কি বলছে? বিসি এর সমান্তরাল, তার মানে এই বিসি এর সমান্তরাল। আপনি এই বিসি এর সমান্তরাল না করে আপনি যদি এসি এর সমান্তরালকে এইভাবে একটা সরল রেখা টানেন, তাহলে তো আপনি তো উল্টাপাল্টা কাজ করতেছেন, তাই না? আচ্ছা, উল্টাপাল্টা কাজ করা যাবে না। সমান্তরাল রেখার নাম কি? ইএফ একটা সমান্তরাল রেখা হবে। কোথায় হবে? এখন এই বিসি এর সমান্তরাল করে তো অনেক কিছু হতে পারে। আচ্ছা, নিচেও তো হতে পারতো, তাই না? ইএফ তো বাইরেও হতে পারতো,
কিন্তু বাইরে হবে কিনা আর একটু পড়ি। বলছে এবি ও এসি কে, এ বি এবং এসি কে যথাক্রমে ই এফ, যথাক্রমে মানে কি, যে এ বি কে ছেদ করবে ই, তাহলে ছেদ করবে মানে কি এই রেখাটার মধ্যে হতে হবে, নিচের দিকে হওয়া যাবে না। ঠিক আছে, তার মানে কি আপনার যেই যেই জায়গাগুলোতে ভুল হতে পারে ওগুলো কিন্তু আমি বলে দিতেছি। তাহলে এই পাশে হবে এ বি এর দিকে ই আর এসি এর দিকে এফ, এবং ছেদ করবে মানে হচ্ছে এ বি এবং এসি এর মাঝখানে যে কোনোখানে হতে পারে, এটা অনেক উপরে হতে পারে নিচে হতে পারে, মধ্য বিন্দুতে হবে বিষয়টা বলা নাই। বি কোণ সমান সমান 48 ডিগ্রি, বি কোণ 48 ডিগ্রি, সি কোণও তাহলে 48 ডিগ্রি হবে। এই যে বি কোণ 48 ডিগ্রি, সি কোণ 48 ডিগ্রি হবে, এটা কিসের ভিত্তিতে বললাম? সমদ্বিবাহু ত্রিভুজের ভিত্তিতে। বাকি সব কথা তো অবশ্যই বলে ফেলছি। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। 117 নম্বর প্রশ্নটা দেখেন, এটা বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এক্স এবং সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ওয়াই হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? জি জি, ফাহিম কবির আশিক, আপনি সুন্দর বলছেন, আপনার কথাটা সঠিক আছে এবং এটাই প্রশ্ন ওইটাই বলতেছে, কিন্তু আপনারা অনেকে মানে প্রশ্নের কথাটাই ভালো করে ক্লারিফাই করতে পারেন না বা প্রশ্নের কথাটা নিয়ে চিত্র আট করতে পারেন না, এটা সমস্যা। এটার জন্য প্র্যাকটিস থাকার দরকার আছে। আসি 117 নম্বর কি বলছে, যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এক্স আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য ওয়াই হলে, তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য যদি ওয়াই হয় তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে ভূমিটা দুইবার ইউজ হয়, একটা হচ্ছে কি x/4 এ ইউজ হবে, আর হচ্ছে √4y² - x²। তার মানে এই এটা শুরুতে হবে আর বিটা পরে হবে, মানে ভূমিটা দুইবার ইউজ হবে, এটা মনে রাখলে হয়ে যাবে, সূত্রের সাথে মিললেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আসি 118 নম্বর প্রশ্ন। 118 নম্বর প্রশ্ন বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 এবং অপর দুই বাহুর প্রত্যেকটি 10 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মানে নিচেরটা 16 আর এই সাইডে দূরে হচ্ছে 10, তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে এটার সাথে আমরা একটু মিলাই, সিমিলার করি, এ আর এটা বি। আচ্ছা, তাহলে কি হচ্ছে 16/4 √4 ইন্টু কত বলছে 10² মাইনাস এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, তার মানে 16²। তাহলে এখানে 4 দিয়ে 16কে কাটলে 4 √100² মানে 100, 10² মানে 100, 100 4 গুণগুলো 400, 400 থেকে 16 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 256, তার মানে 4 ইন্টু এখানে হচ্ছে 144 এর উপর √, তার মানে 4 ইন্টু 12, তার মানে হচ্ছে 4 × 12 = 48। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 48। এম এ হাসান সুন্দর কথা বলছেন যে পরীক্ষায় চিত্র থাকবে না, বইয়ে চিত্র আছে দেখে ইজি লাগে। তাহলে কি বই থেকে চিত্রগুলো ডিলিট করে দিতাম? ডিলিট করে দিলে তো তখন বলতেন বুঝতে পারতেছি না। বইয়ে চিত্র থাকবে, কিন্তু আমি যেভাবে বলতেছি এইভাবে নিজে নিজে চেষ্টা করবেন, প্র্যাকটিস পার্টগুলো দেখবেন, তাহলে ক্লিয়ার হবে। বেশি বেশি বিগত সালে প্রশ্ন সমাধান করবেন যে কোনো বই থেকে, তখন আপনি নিজে চিত্র আর্ট করার ইমাজিনেশন পাওয়ার গ্রো করবেন। এবং আমি তো ভেঙে ভেঙে বিষয়গুলো দেখা দিতেছি যে কেন কোন চিত্রটা কীভাবে রকম হবে। এখন প্র্যাকটিসটা ভালোভাবে হয়ে গেল, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সূত্র প্রয়োগটা করলে হয়ে যাবে। আচ্ছা, নেক্সটে আসি। 119 নম্বর প্রশ্ন দেখেন, বলছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বা অপর দুই বাহু 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ওই একই ডিজিটগুলো জাস্ট বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। 120, 121 সবগুলোতে জাস্ট মূল থিমটা হচ্ছে যে এ বি এর মান থাকলে ওই মানটা সূত্রে বসাই দিলে হয়ে যাবে। তবে এখন আপনাদের অনেকের মনে হতে পারে যে সূত্রটা ভুলে যায়, সূত্রটার কোনো প্র্যাকটিক্যাল আছে কিনা, মনে রাখার কোনো যুক্তি লজিক আছে কিনা, তাদের জন্য আমি একটা বিকল্প অপশন দিব একটু পরেই, ঠিক আছে। সেটা আসি আমরা বিষমবাহু ত্রিভুজটা আগে দেখি, তারপরে আগের দুইটা সূত্র যে আছে ওই সূত্র দুটা কোথা থেকে আসছে সেটাও দেখা দিব। তো বিষমবাহু ত্রিভুজের আলোচনা আছে 123 নম্বর প্রশ্ন থেকে, পদ্ধতি 5, 923 নম্বর পৃষ্ঠা আমাদের বইয়ের। (923 নম্বর পৃষ্ঠায় আমাদের প্রশ্ন হচ্ছে 123। বিষমবাহু ত্রিভুজের বেসিকটা দেখেন, তিনটা বাহু অসমান থাকবে, ঠিক আছে। তিনটা বাহু অসমান থাকলে তার হচ্ছে 3, 4, 5 এইরকম যে কোনো বাহু থাকবে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে 123 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে একটা ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য, তাহলে এটার কি কি আসতে পারে, এটা পরিসীমা কি হইতে পারে? পরিসীমা তো আমরা জানি 3 + 4 + 5 3, 4, 12, 3, 4, 7 আর 5 12, এটা হচ্ছে পরিসীমা। আচ্ছা, আর এটার ক্ষেত্রফল আসতে পারে, তাই না? আচ্ছা, এটা ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে √s ইন্টু s - a ইন্টু s - b ইন্টু s - c। এখানে s সমান সমান অর্ধ পরিসীমা,
আর এ বি সি হচ্ছে বাহু, মানে তিনটা যে অসমান বাহু সেই বাহুগুলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই এস হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে দেখেন এই ত্রিভুজটার পরিসীমা যদি 12 হয় তাহলে অর্ধ পরিসীমা কি হবে? তাহলে অর্ধ পরিসীমা মানে কি, এই যে 2s সমান সমান পরিসীমা, তাহলে অতএব s সমান সমান 12 ডিভাইডেড 2 সমান সমান হচ্ছে 6। তাহলে আমাদের 123 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অর্ধ পরিসীমা মানে শুধু 6। আর আমরা আরও ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে 124 নম্বর প্রশ্নটা দেখব। একটা প্রশ্ন ভালোভাবে শিখলে কিন্তু পরেরগুলা হয় এটা হুবহু ডিজিটগুলো চেঞ্জ, অথবা একটু কথাগুলো এদিক সেদিক। তার মানে কি একটা ভালো করে ক্লিয়ার থাকতে হবে। মানে এই যে আপনাদের মধ্যে অনেকেই বলেন যে অনেক পারি কিন্তু কিছুদিন পরে ভুলে যাই, আপনি ভাই সব ভুলে যান, কোনো সমস্যা নাই। এই বিষমবাহু ত্রিভুজের এখানে ধরেন মনে করেন 10টা থেকে 15টা প্রশ্ন আছে, আপনাকে সবগুলো মনে রাখতে হবে না, আপনার যারা এই সূত্রটা মনে রাখলেই হয়ে যাবে। তারপরে আমি কিছু প্রশ্ন সমাধানের সময় টেকনিকের কথা বলবো, এগুলো আপনি একটু চর্চা করে মনে রাখবেন। ভূমি হলো অসমান বাহু, মানে সমান বাহু দুটা বাদে যেটা অসমান থাকবে সেটা হচ্ছে ভূমি। এটা তো একটু আগে বলছিলাম সমবাহু বাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে 124 নম্বর প্রশ্নটা সমাধান করলে কিন্তু মোটামুটি ক্লিয়ার। বিষমবাহু ত্রিভুজে বলছে যে একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যত থাকবে 13, 14, 15। তাহলে এই যে 13, 14, 15 এই 3 বাহু এই বিশিষ্ট এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের 2s সমান সমান 13 যোগ 14 যোগ 15, তার মানে 3 14 42 ডিভাইডেড এটা 2, অতএব s সমান সমান হচ্ছে 14। ঠিক আছে, তাহলে আমরা এটা পাইলাম অর্ধ পরিসীমা 14। তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে? 14 ইন্টু 14 মাইনাস, তো মাইনাস ফিরে একটা চলে আসবে, সরি এটা 14 নয়, এটা 21। হ্যাঁ, এটা মিষ্টি হচ্ছিল একটা গড় তোরা, এটা হচ্ছে অর্ধেক। আচ্ছা, 21 মাইনাস 13 ইন্টু 21 মাইনাস 14 ইন্টু 21 মাইনাস 15। আচ্ছা, তাহলে এখানে আসি 21 ইন্টু 21 থেকে 13 গেলে 8 ইন্টু এটা হচ্ছে 7 ইন্টু এটা হচ্ছে 6, এটা রুট ওভার। এখন একটা জিনিস খুব ইন্টারেস্টিং খেয়াল করেন, যে আমরা মাঝখানে চেষ্টা করব পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসার। তাহলে দেখেন যে এখানে আমরা যদি 7 আর 21 মধ্যে কিন্তু একটা 7 আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশনটা এইভাবে দিই অথবা এইভাবে নিয়ে আসি, এই 21 আছে, 21-এর জোড়া মিলানো যায়। কীভাবে মিলানো যায়? এই 7 যেহেতু আছে, 7-এর সাথে একটা 3 গুণ করলে তো 21 হয়ে যাচ্ছে। তাহলে 7-এর সাথে 3টা কোথা থেকে নিব? এই 6 থেকে আমরা 3কে বাইর করে নিব। 6 থেকে 3 বাইর করে নিলে আর থাকে কি? আর থাকে এখানে 8, আর 6 থেকে 3 গুণ বাইর করে নিলে আর থাকে 2, তাহলে 8 দুগুণা 16। তার মানে এইভাবে জোড়া মিলাই দিলে সুবিধা কি দেখেন? সুবিধা হচ্ছে একটা 21 লেখা যায়, 2টা 21 থেকে একটা 21 লেখা যায়, রুট আউট। আর 16-এর উপর রুট মানে হচ্ছে 4, তাহলে 4 21-এ 84। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 84। এই জিনিসটা আমরা বর্গমূল অধ্যায় অনেক সুন্দর করে দেখাই দিয়েছিলাম, যে অনেক বড় সংখ্যার উপরে বর্গমূল আসলে ওই সংখ্যাটা মুখস্থ বা আলাদা ভেঙে ভেঙে বাইর করা কঠিন। এই জন্য আমরা জোড়া মিলাই দিয়ে হিসাব করব। আরও একভাবে এটা করা যাইতো, সেটা হচ্ছে দেখেন 21 আছে না, 21 থেকে আমি 7 আর 3 আলাদা করে নিলাম, আর এই পাশে 8 থেকে আমি 4 আর 2 আলাদা করে নিলাম, আর 7 তো আছে, আর 6 থেকে আমি 3 আর 2 আলাদা করে নিলাম। তাহলে দেখেন এই 7 থেকে 7 থেকে আমি একটা 7কে রেখে দিলাম, এই 2টা 3 থেকে একটা 3কে রেখে দিলাম, 2টা 2 থেকে একটা 2কে রেখে দিলাম, আর এখানে যে 4 আছে, 4-এর উপর রুট মানে তো শুধু 2, তাহলে 2 2 4, 3 4 12, 7 12 84। এইভাবে জোড়া মিলাই দিয়ে দিয়ে একটা বাদ দিয়ে দিলে বর্গমূল উঠে যায়। ঠিক আছে, ওকে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর লাইনটা আরেকবার। এই যে দেখেন আমি তো মানে 2ভাবে দেখাই দিলাম, সেটা হচ্ছে এইভাবে আপনি ছোট ছোট অনেকগুলো সংখ্যা বানাইতে পারেন, আর আপনি যদি একটু স্মার্টলি করতে চান সেটা হচ্ছে বড় সংখ্যাটার সাথে জোড়া মিলাই দিবেন। তাহলে এই যে এখানে 21 আছেই, তাহলে এখানে আরেকটা 21, এই 3টা সংখ্যার সমন্বয় করে কি 21 একটা পাওয়া সম্ভব? সম্ভব। 7 আর 3 মিলে 21 হয়। তাহলে এখান থেকে তো আমি 3 বের করে নিব, আর এই 7কে ঢুকাই দিব এখানে। তাহলে এই 6 তো আরেকটা 2 থাকে, 2 আর 8 গুণ করলে 16 হয়। তাহলে এই রুট ওভার থাকলো 2টা 21 থেকে একটা 21, আর 16-এর উপর রুট ওভার মানে হচ্ছে একটা 4। অনেক সুন্দর করে কিন্তু দেখাই দিলাম, বাট আপনারা অনেকেই আছে পরীক্ষার হলে ওই অ্যাজ ইউজুয়াল নিয়মে করবেন, এই কথাগুলোর কোনো ভ্যালু দেন না, তখন আবার পরীক্ষার হলে 2টা প্রশ্ন উত্তর দিতে না পেরে আসে বলে সময় পাই নাই। সময়টা কোথায় কে খাইছে সেটা তো আপনার বুঝতে হবে। এই জিনিসগুলো, এই ট্রিক্সগুলো আপনার সময় সেভ করবে। এখানে এমন কোনো আহামারি ট্রিক্স না যে আপনি মানে অনেক কিছু মুখস্থ রাখতে হবে, এটা জাস্ট হচ্ছে যে একটু মাথা খাটানো। ঠিক আছে, আচ্ছা।
3, 4, 5 তো এখানে আমরা ক্যালকুলেশন করি নাই, ওটা তো জাস্ট অর্ধ পরিসীমা বাড়ি করতে বলছে, আমরা অর্ধ পরিসীমা বাড়ি করছি। আচ্ছা এখন দেখি এরকম এখন বাহুর দৈর্ঘ্যগুলো ভিন্ন ভিন্ন দিয়ে অনেকগুলো প্রশ্ন এখানে আছে। এখন প্রত্যেকটা প্রশ্ন কি সমাধান করে দেওয়ার দরকার আছে? সবগুলোই একই রকম, জাস্ট বাহুগুলোর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। ঠিক আছে, এই যে 126 নম্বরটা, আচ্ছা 126 নম্বরটা তো জাস্ট একটু ভাঙ্গা ভাঙ্গিটা দেখাই। হ্যাঁ, 126 নম্বরটা দেখেন, বাকি যে দু একটা আমি রেখে দিব ওগুলোতে আপনি ভাঙ্গা ভাঙ্গির বিষয়টা সব প্র্যাকটিস করে নেবেন। এখানে নতুন করে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শেখানোর কিছু নাই। 126 নম্বর কি দেওয়া আছে, যে 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 42, 34 আর 20। তাহলে এখানে 42, 34 আর 20, 42 আর 34 মিলে হচ্ছে 76, 76 আর 20 96, 96 এর অর্ধেক হচ্ছে 48। তাহলে রুট ওভার 48 গুণন 48 মাইনাস 42। আচ্ছা বিয়োগটা ডাইরেক্ট করে নিই। হ্যাঁ, 48 থেকে 42 বাদ দিলে 6, 48 থেকে 34 বাদ দিলে 14, 48 থেকে 20 বাদ দিলে 28। তাহলে 48, 6, 14 আর 28 পাইলাম, তাই না? আচ্ছা এখন দেখেন এখান থেকে আমরা নেই, এই যে এখানে 48 যেহেতু আছে বড় সংখ্যাটাকে টার্গেট করতে পারি, অথবা এখানে 28 যেহেতু আছে এই 28টাকে টার্গেট করতে পারি। 28টা কীভাবে করা যায়, এই যে 14 যেহেতু আছে, এই 6, 14 আর 28 কোথায় পেলাম, এটা আবার খুঁজতেছে নাকি কেউ? এই 42 থেকে 48 থেকে 42 বাদ দিলে 6 হয়, 48 থেকে 34 বাদ দিলে 14 হয়, 48 থেকে 20 বাদ দিলে 28 হয়। তো এই 14 আর 6 থেকে আমরা 28 একটা বার করে নিতে পারি। তাহলে এখানে দেখেন এই যে একটা 28 আছে আর 14 দুগুণা 28, তাহলে এখানে আরেকটা 28 হয়ে গেল। তাহলে আর থাকছে 3, এই 3 আর 48 একবারে গুণ করে 3 48 144 বলতে পারি। অথবা আপনার রেঞ্জ যদি কাজ না করে তাহলে এই 48 থেকে একটা 3 বার করে নিব। তাহলে এই 3 তো আগেরই আছে, আর এই 48 থেকে একটা 3 বার করে নিলাম। 48 থেকে 3 যখন বার করে নিলাম থাকলো কত, 16। তাহলে এই যে 16, তার মানে পিছনের দিক থেকে সহজে মিলতেছে, এই জন্য জোড়া জোড়া মিলাইলাম। আর এখানে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা আছে এর জোড়া অটোমেটিক্যালি মেলানোই আছে, তাহলে এখানে আর লেখার দরকার নাই। 16 এর উপর রুট মানে 4, 2টা 3 থেকে একটা 3, 2টা 28 থেকে একটা 28। তাহলে 3 আর 4 12, 8 12 96, 6 হাতে করে 9, 12 দুগুণা 24 আর 9 হচ্ছে 33, 336 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। স্কিপে করলাম তো অনেক কিছু বাদ দিয়ে, তো আমরা এখানে জাস্ট ডাইরেক্ট অ্যান্সার করলাম, আপনি বুঝতেছেন না, এখানে জাস্ট ভাঙা সিস্টেমটা দেখাই দিলাম। তারিকুল ইসলাম সোহেল বলছেন, স্যার আপনার কাছে অনেক আগেই পড়া উচিত ছিল, শেষ সময় আপনার কাছে আসলাম, আফসোস লাগিল। আমাদের যে স্পেশালিটিটা হচ্ছে কি, যে দেখেন আমরা জাস্ট অঙ্ক শেখানোর পাশাপাশি যেটা করি, পরীক্ষার হল উপযোগী করে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিই, যাতে হচ্ছে যে আপনারা স্মার্টলি অঙ্কগুলো সমাধান করতে পারেন। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি তো এগুলো শেষ, তাই না? আচ্ছা, তাহলে বিষমবাহুগুলো আপনারা করে নেবেন। 131 ত্রিভুজের অঙ্কের ত্রিকোণমিতির প্রয়োগ, আসলে এগুলো আগে ত্রিকোণমিতি না পড়ায় এগুলো পড়াইলে কাজ হবে না। ঠিক আছে, কারণ ত্রিকোণমিতির বেসিকটা আগে বোঝাইতে হবে। তো আমরা যেহেতু জ্যামিতিটা ধরছি, জ্যামিতিটা একেবারে শেষ করে ছাড়বো। এই যে 131 থেকে 134 এই যে অঙ্কগুলো আছে, এগুলো আমরা ত্রিকোণমিতির ক্লাসে আমাকে একটু রিকল করে দিবেন, আমি ওইখানে এগুলো করাই দেবো। কারণ ত্রিকোণমিতির বেসিক জিনিসগুলো না বোঝায় ডাইরেক্ট এই অঙ্কগুলো করানো ঠিক হবে না। এখানে ধরেন ডাইরেক্ট মান বসায় দেওয়া আছে, ঠিক আছে, এখন কেন হলো কীভাবে হলো ওগুলো বোঝানোর জন্য ত্রিকোণমিতির আগে একটু বেসিক বোঝাইতে হবে। ঠিক আছে, তো ত্রিকোণমিতির সময় আমরা এটা করবো। ঠিক আছে, আচ্ছা এখানে মডেল টেস্ট কিছু প্রশ্ন আছে, লিখিত অংশ আছে, এগুলো আপনারা নিজে থেকে চেষ্টা করবেন। আগামীতে আজকে যে ক্লাসটা নিলাম এটা হচ্ছে আগামীকাল শনিবারের ক্লাসটা আগে নিয়ে নিলাম। আগামীকাল আমি আজকে একটু ঢাকার বাইরে যাচ্ছি, আগামীকাল আসবো না। তো আগামীকাল আপনাদের ক্লাস বন্ধ থাকবে। আপনার চতুর্ভুজ টপিকটা সর্বোচ্চ চেষ্টা করবেন নিজে নিজে করার, চতুর্ভুজের উপর সব থেকে বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, আমরা চতুর্ভুজ টপিকটা 2 দিনে আশা করি শেষ করব। 2 দিনে শেষ করলে আমরা আগামী সপ্তাহের মধ্যে আশা করি ঘন জ্যামিতি সহ শেষ করে দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে।